সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। দণ্ড মওকুফ এবং জামিনের শর্ত শিথিলের আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আইন মন্ত্রণালয়ের মতামতের পর আসবে সিদ্ধান্ত। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় বেগম জিয়ার আবেদন, আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি। এছাড়া আমাদের সঙ্গে আমরা আশা করছি অল্প কিছু সময়ের মধ্যে যুক্ত হবেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবে মিল্লাত এমপি, নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ 2। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন কুদ্দুস আফরাদ, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। মেয়াদ শেষের 13 দিন আগে আবারও বেগম জিয়ার সাজা স্থগিতের আবেদন পরিবারের। চিকিৎসা করাতে চায় বিদেশে, আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পরই সিদ্ধান্ত। মশার উৎপাতে টানা 2 মাস দুর্ভোগের পর দক্ষিণের মেয়র জানালেন ভুল করে ছেটানো হয়নি ওষুধ। মন্ত্রী বললেন মশার কামড়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। করোনার ভ্যাকসিন আমদানিতে ভ্যাট প্রত্যাহারের ঘোষণা রাজস্ব বোর্ডের। নিবন্ধনে ওয়ার্ডে ওয়ার্ডে হবে বুথ। বাংলাদেশকে 1,9,00,000 টিকা দেবে কোভ্যাক্স। ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার নয়, বাতিলের দাবি। প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা। 10 মাস কারাভোগের পর কার্টুনিস্ট কিশোরের 6 মাসের জামিন। এবং তিস্তা সহ অমীমাংসিত ইস্যুর পাশাপাশি ঢাকা নয়াদিল্লি সম্পর্কের আলোচনায় চীন প্রসঙ্গ। মোদির সফর চূড়ান্ত করতে বৃহস্পতিবার ঢাকায় আসছেন জয়শঙ্কর। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। বলছি আজকে আলোচনার শিরোনাম বেগম জিয়ার জামিন। শুরুতে যেমনটি বলছিলাম যে বেগম জিয়ার আবেদন আমাদের আলোচনার শিরোনাম আজকে। শুরুতে যেমনটি বলছিলাম যে বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে তার সাজা মওকুফ, জামিনের শর্ত শিথিল করা সহ কয়েকটি বিষয় উল্লেখ করে একটি আবেদন করা হয়েছে। এসব সহ রাজনীতির অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতেই ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, আপনার সঙ্গে যুক্ত হতে চাই। 13 দিন শেষ হতে চললো, যেটি হচ্ছে আপনার প্রথমে 6 মাসের জন্য বেগম জিয়াকে মুক্তি দেওয়া হয়েছিল সাজা স্থগিত করে, তারপরের আরও 6 মাস, এই 6 মাস শেষ হতে 13 দিন বাকি এখনো পর্যন্ত। এইবার আরেকবার আপনারা আবেদন করেছেন। তো সব কিছু মিলিয়ে যে কথাগুলো বিএনপি বলে আসছিল আগে থেকে যে বেগম জিয়ার অসুস্থতা, বেগম জিয়ার চিকিৎসা প্রয়োজন ইত্যাদি বিষয়, তো সব কিছু মিলিয়ে এই একই বিষয়গুলো উল্লেখ করে আবার যে আবেদনটি করেছেন আপনারা, তো সেই প্রেক্ষাপটে আমরা একটু জানতে চাই, করোনার বেগম জিয়া যখন বের হয়ে আসলেন 25শে মার্চ, মোটামুটি করোনা তখন থেকে, এর আগে থেকেই তো করোনা শুরু হলো, 8ই মার্চ থেকে করোনা শুরু হলো। তো করোনা পরিস্থিতিতে সব কিছু একটু স্থবির ছিল, বেগম জিয়া বাইরে যেতে পারেননি, দেশের ভিতরে কোনো হাসপাতালে চিকিৎসা নিতে পারেননি। তো এখন সব কিছু মিলে আপনারা কি বিদেশে চিকিৎসা নিতে চান, নাকি বিশেষায়িত হাসপাতাল যেটি আপনারা বলছেন দেশের ভেতরে, কোন জায়গাতে কি ভাবছে বিএনপি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। বর্তমান বাংলাদেশের যেই প্রেক্ষাপট, বর্তমান বাংলাদেশের রাজনীতির যে অবস্থা, তার একটা মূর্তমান প্রতীক হচ্ছেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উনি যেই মামলাগুলোতে ওনাকে কারাগারে আটক রাখা হয়েছে 2 বছরের বেশি সময় এবং পরবর্তীতে নির্বাহী আদেশে উনি এখন গৃহবন্দী আছেন, তার প্রত্যেকটি মামলা ছিল জামিনযোগ্য। সুতরাং ওনার পরিস্থিতিটার দিকে যদি একটু আপনি তাকান, আপনি বুঝবেন যে বাংলাদেশে আজকে যে গণতন্ত্রহীনতার কথা আমরা বলছি, আমরা যে বাক স্বাধীনতার কথা বলছি, আমরা বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছি, আমরা আইনের শাসনের কথা বলছি, আমরা সুশাসনের কথা বলছি, আমরা বলছি যে নির্বাহী বিভাগ বিচার বিভাগকে সম্পূর্ণভাবে করায়ত্ত করেছে, তার প্রত্যেকটার একটা গ্লেয়ারিং এক্সাম্পল হতে পারে বেগম খালেদা জিয়ার মামলাগুলো। বারবার সরকারের তরফে বলা হয় যে মামলা তো আমরা দেইনি, মামলা দিয়েছে 1/11 সরকার। আপনি যদি একটু লক্ষ্য করেন, আপনি দেখবেন 4টি মামলা হয়েছিল কিন্তু 1/11 সরকারের সময়, এবং পরবর্তীতে 30টি মামলা দেয় আওয়ামী লীগ নানান হাবিজাবি ইস্যুতে। 30টি মামলা, তার মধ্যে 19টি মামলা হয়েছে 14-15 সালের মধ্যে। তো সুতরাং এইটুকু চিত্রই তো যথেষ্ট বোঝাবার জন্য যে কতটুকু প্রতিহিংসা পরায়ণ, কতটুকু ভিন্ডিকটিভ একটা সরকারের হাতে বর্তমান বাংলাদেশ, এবং তার সবচেয়ে নির্যাতিত নেত্রী হচ্ছেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি কোনোদিন কোনো আসনে কোনো নির্বাচনে কখনো পরাজিত হন নাই। সুতরাং সরকারের তার প্রতি সবসময় এক ধরনের আক্রোশ ছিল, এক ধরনের হিংসা ছিল, এক ধরনের বিদ্বেষ ছিল, এবং
আওয়ামী লীগ সত্যিকার অর্থে যদি কাউকে থ্রেট মনে করে সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া, যে কারণে যে নির্বাহী আদেশে বারবার তার মুক্তির কথা বলা হচ্ছে সেটা কিন্তু আদতে মুক্তি নয়, কারণ এতগুলো শর্ত তাকে দেয়া হয়েছে যে তিনি রাজনীতি করতে পারবেন না, তাকে দূরে থাকতে হবে রাজনীতি থেকে, তিনি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে পারবেন না, তিনি কোনো সভা সমাবেশ অ্যাটেন্ড করতে পারবেন না, এবং তিনি ঘরের বাইরে যেতে পারবেন না, তিনি তার বাড়ির ফিরোজার বাইরে যেতে পারবেন না। এই প্রতিটা শর্ত যদি আপনি দেখেন, আপনি দেখবেন যে একটা রাজনীতিবিদকে সর্বতোভাবে কারারুদ্ধ করবার যা যা স্টেপ একটা সরকার নিতে পারে প্রত্যেকটা নেওয়া হচ্ছে। সুতরাং বেগম খালেদা জিয়া কার্যত গৃহবন্দী, এবং তার শারীরিক অবস্থার আমরা আজকে দেখলাম পত্রিকায় অবনতি হয়েছে। তার যিনি ব্যক্তিগত চিকিৎসক ডক্টর সাহিদ সাহেব পরিষ্কার বলেছেন যে ওনার শারীরিক অবস্থা আগে যা ছিল তার থেকে খারাপের দিকে যাচ্ছে। এবং আপনি জানেন যে এখন করোনার সময় ওনাকে কোন হাসপাতালে নেওয়া হবে, কি কোথায় চিকিৎসা করানো হবে, কোনটা তার জন্য সেফ হবে, এটা সব ভালো জানেন তার চিকিৎসকেরা এবং তার পরিবারের সদস্যরা। সুতরাং চিকিৎসক এবং তার পরিবারের সদস্যরা যে সিদ্ধান্ত নেবেন সেটাই মূলত কার্যকর হবে। কিন্তু আমার যে কথাটি সেটা হচ্ছে যে ওনার যেই শারীরিক অবস্থা এবং ওনার যেই প্রোফাইল, বাংলাদেশে ওনার যেই প্রোফাইল, ওনাকে যেই মামলাতে আটক রাখা হয়েছে সেটা তুমি জামিন কেন পাচ্ছেন না, এটা একটা বড় প্রশ্ন। কারণ আমার নিজে 2004 সাল থেকে, আমি 4 সালে আমার বারেট ল কমপ্লিট হয়, তারপর আমি এসে ঢাকা জজ করে 2 বছর প্র্যাকটিস করি, তারপর থেকে টানা হাইকোর্টে আমার প্র্যাকটিস। এই দুদকের মামলাতে আমরা হাজারটা জামিন করিয়েছি, হাজার হাজার মামলা জামিন হয়েছে। প্রেসিডেন্ট বলেও তো একটা বিষয় আছে, তাই না? আপনারা জানেন যে আগের মামলাগুলোতে যে এই ধাঁচের মামলায় যে রায় হয়, পরের মামলাগুলোতেও কিন্তু একই প্রেসিডেন্ট আমরা ফলো করি, সেটা ফলো করলেও তো ওনার জামিন হওয়ার কথা। 1 2 হলো আপনি যদি ওনার বয়স বিবেচনা করেন, ওনার শারীরিক অবস্থা, ওনার সামাজিক অবস্থান বিবেচনা করেন, সবগুলো ক্রাইটেরিয়াতে উনি জামিন পাওয়ার যোগ্য। আমার বিরাট প্রশ্ন, ওনাকে কেন জামিন দেওয়া হচ্ছে না, কেন সরকার এত ভয় পাচ্ছে ওনাকে রাজনীতি থেকে কেন দূরে সরিয়ে রাখার এই প্রাণান্তকর প্রচেষ্টা, এই প্রশ্নগুলো তো বারবার চলেই আসে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির যেই সভা সমাবেশগুলো বিএনপি করছে, যার মধ্যে জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদ আছে, যার মধ্যে ফ্রি ফেয়ার ইলেকশনের কথা আছে, যার মধ্যে আমরা বিভাগীয় সমাবেশগুলো করছি, আমাদের ছাত্রদল প্রেস ক্লাবের সামনে যে সভা করছে, আপনারা দেখতে যে প্রতিটা ক্ষেত্রে পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে, প্রতিটা ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে। আমাদের বিভাগীয় সমাবেশগুলো, বরিশাল বিভাগ বলেন, রাজশাহী বিভাগ বলেন, খুলনা বিভাগ বলেন, একদিন আগে বাস বন্ধ হয়ে যায়, একদিন আগে তারা সমস্ত গণপরিবহন বন্ধ করে দেয়, হোটেলগুলো বন্ধ করে দেয়। তাতে কি তারা জনসমাগম ঠেকাতে পারে? এবং কার্যত আমি আমার সিনিয়র লিডারদের সঙ্গে যখন কথা বলছিলাম, তারা বললেন যে একটা বিয়ে বাড়িতে যেটুকু জায়গা লাগে তারা ওটুকু জায়গার মধ্যে চেষ্টা করে। বিএনপির মতন এত বৃহৎ একটা রাজনৈতিক দল, প্রধান রাজনৈতিক দল, এবং আজকে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় তাহলে 300 আসনের মধ্যে 250-এর অধিক আসন নিয়ে বিএনপি সংসদে যাবে। এটা সরকার খুব ভালো মতন জানে, এবং জানে বলেই বিএনপির ছোট্ট একটা সমাবেশ যেটা ছাত্রদল করছে হয়তো প্রেস ক্লাবের সামনে, সেখানেও পুলিশ কিভাবে লাঠি নিয়ে তাড়া করে ছাত্রদলকে। সুতরাং সরকারের এই যে ভীতি, এটাই কিন্তু বিএনপির জনপ্রিয়তাকে খুব স্পষ্ট করে, এবং এই ভীতিটাই কিন্তু স্পষ্ট করে কেন সরকার নির্বাহী আদেশে বেগম জিয়াকে মুক্ত করে কিন্তু জামিন দেওয়ার সাহস রাখে না। আপনার সঙ্গে যুক্ত হবো ডক্টর হাবিব মিল্লাত এমপি, শুনছেন বেশ রবিন ফারহানা যে বিষয়টি বলছিলেন, ওনার ভাষায় যে বেগম জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে তার মধ্যে 30টি মামলা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে, এবং তিনি যেটি বলছেন যে 19টি মামলার কথা তিনি বলছেন, যেটি হচ্ছে 2014 এবং 15 সালের সময়টাতে হয়েছে, এবং তিনি বলছেন যে সেগুলো সব ঠুনকো অভিযোগের মামলা, এবং সরকার বেগম জিয়া এবং বিএনপির জনপ্রিয়তায় ভীত হয়ে এই কাজগুলো করছে। আসলে শুরুটা করেছেন বেগম খালেদা জিয়া যে এখন নির্বাহী আদেশে জেলের বাইরে আছেন, তখন আরও জামিনের এক্সটেনশন চেয়ে আরও এই নির্বাহী আদেশের এক্সটেনশন চেয়েছেন সে ব্যাপারে আলাপ করার জন্য। এবং এক্সটেনশন চাওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে যে তিনি শারীরিকভাবে অসুস্থ, তার চিকিৎসা প্রয়োজন। আমি একটু আগে বাসা থেকে আসার আগেই চ্যানেল আইতে যে ডক্টর জাহিদের কথা উনি বললেন, তার আমি আসলে ইন্টারভিউ দেখে আসলাম। উনি বলেছেন যে বেগম খালেদা জিয়া ট্রিটমেন্ট দরকার মাল্টিডিসিপ্লিনারি মডার্ন স্পেশালাইজড হসপিটাল। উনি একবারও কিন্তু দেশের বাইরে উচ্চারণ করেননি, অথচ পরিবারের পক্ষ থেকে কিন্তু দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা করার জন্য বারবার বলা হয়েছে। আর একটি কথা, ওনার যে চিকিৎসকদের বোর্ড ছিল, সেই 8 চিকিৎসক বোর্ডের মধ্যে কিন্তু ড্যাবের মানে বড় ধরনের 2 জন নেতা সেই বোর্ডের সাথে জড়িত ছিল, এবং তারাই কিন্তু এই রিকমেন্ডেশনটি দিয়েছে তাদের কাছে। এবং আরেকটি কথা যেটি বলা হয়েছে যে উনি শুধুমাত্র যে এই মামলার শুধুমাত্র যে ওনার যে জেল হয়েছে সেটাই কিন্তু নয়, এর সাথে কিন্তু আরও কয়েকটি মামলা, তবে উনি যেভাবে 19টি আর 23টি বা অনেকগুলো মামলার কথা বললেন, সেই মামলাটি না বলেও তারা বলেছে 4টি মামলার কথা বলেছেন, এবং স্পেশালি তারা এখনও সেটা একটা সুপ্রিম কোর্টে একটা হাইকোর্টে চলছে এটুকু বলেছেন, এবং তাই বলেছেন যে এই মামলা দুটো চলমান রয়েছে। যদি ওনাকে দেশের বাইরে বা কোথাও যেতে হয় তাহলে অবশ্যই কোর্ট থেকে অনুমতি নিয়ে যেতে হবে।
সেখানে একজন দুদকের আইনজীবীও ছিলেন। তিনি যেটি বললেন সেটি হচ্ছে যে দুদকের মামলায় আসলে জামিন দেওয়া যায় না। উনি আইনজীবী, আমার চেয়ে ভালো বলতে পারবেন না, ডাক্তার হিসেবে আমার জন্য বলা কঠিন। উনি বলেছেন যে সেটা নির্বাহী আদেশে একটা মহানুভবতার পরিচয় দিয়ে করোনাকালীন সময়টিতে একজন বৃদ্ধ, অবশ্যই উনি হাই প্রোফাইলের, কোনো সন্দেহ নেই, তাকে তার বাসায় থাকার সুযোগ করে দেওয়া হয়েছে। এখন প্রশ্নটি হচ্ছে যে ধরেন আজকাল যদি যাদের 2 বছরের জেল হয় বা আরও বেশি বছরের জেল হয়, তাদের যদি এখন প্রত্যেককে ক্ষমা করে দেওয়া হয় তাহলে হয়তো জেলটাই খালি হয়ে যাবে সত্যিকার অর্থে। আরেকটি কথা হচ্ছে যে শর্ত সাপেক্ষে জামিন, যেটি বেগম খালেদা জিয়া না হয়, তার বয়স বললেন 76, আমি শিওর না ওনার বয়স 76 কি 75 কি 73, তবে 76 উনি বলেছেন। তো ওনার বয়স যদি 76 বছর হয়ে থাকে, উনি যদি অসুস্থ হয়ে থাকেন, উনি আসলে সত্যিকার অর্থে উনি শর্ত সাপেক্ষে নেওয়ার জন্য রাজি হতেই পারেন। আমার প্রশ্ন হচ্ছে তার দল কি করছে? তারা বলে 300 এমপির মধ্যে আমরা 250টির বেশি এমপি পাবো, আমরা এত শক্তিশালী, আমাদের এত জনপ্রিয়তা, কিন্তু তাদের শীর্ষ নেত্রীর প্রতি যে তাদের ভালোবাসা সেটার একটু প্রমাণও আমরা পাইনি। কিন্তু কারণ তাদের শীর্ষ নেত্রীকে জামিনে মুক্ত না শুধুমাত্র আন্দোলন করে মুক্ত করার যে অবস্থানটা তারা তৈরি করতে পারতেন, এই ধরনের ক্ষমতা কিন্তু বিএনপি এখন পর্যন্ত দেখতে পারেনি। এখানে উনি বলেছেন যে কিছু হলেই পুলিশ ধাওয়া করে, ভালোবাসার প্রমাণ দিতে গেলেই তারা এরকম বাধার মুখে পড়েন। ভালোবাসা সবসময় কষ্টের মাধ্যমে অর্জন করতে হয়। সে যে কোনো ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা বলেন, নিজের প্রেমিকার প্রতি ভালোবাসা বলেন, কিংবা যদি বা দলের নেত্রীর প্রতি ভালোবাসা। আমি একটা শুধু উদাহরণ দিব আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি, আপনার মনে আছে, তত্ত্বাবধায়ক সরকার তাকে দেশে আসতে দিবে না, তিনি জোর করে প্লেনে এসে দেশে আসলেন। রাস্তাঘাটে একটা লোক নাই, তিনি চলে যাবেন সরাসরি ওইখান থেকে। যখনই প্লেনটি ল্যান্ড করলো তখন কি দেখা গেল, লক্ষ লক্ষ মানুষ সেই এয়ারপোর্ট থেকে 32 নাম্বার পর্যন্ত 1 ইঞ্চি নড়ার জায়গা নাই। তখন ছিল তত্ত্বাবধায়ক সামরিক সরকারের সময়, যখনটি সামরিক বাহিনীর সমস্ত কিছু, তারা কিন্তু রক্তচক্ষুকে ভয় করেনি। এটা একটা পার্থক্য আছে। পার্থক্যটি হচ্ছে দলে দলে পার্থক্য, অর্থাৎ কোন দল কিভাবে তৈরি হয়েছে, কোন দল কেমন আন্দোলন সংগ্রাম করেছে, কোন দল বিরোধী দলে থেকে তারা আন্দোলন করতে শিখেছে, এইটা হচ্ছে আসল কথা। একজনের দোষ আমরা অন্যজনের ঘাড়ে চাপাতেই পারি, কিন্তু নিজের দুর্বলতা। আমার খেয়াল আছে, আরেকটি উদাহরণ দিচ্ছি। আপনারা বারবার বলেন বেগম খালেদা জিয়া যখন অবরোধ রাখেন, তার বাড়ির সামনে 2 ট্রাক বালুবস্তির ট্রাক ছিল এবং 50-60 জন পুলিশ ছিল। আমার সবচেয়ে দুঃখ লাগে যে সেই সময়টিতে বিএনপির কোনো একজন নেতাকে, একজন কর্মীকে ওই বাড়ির আশেপাশে ঘুরতেও দেখা যায় না। মিছিল মিটিং তো পরের কথা, এই হচ্ছে বিএনপি। অথচ যেদিন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ওই যে তত্ত্বাবধায়ক সরকার অ্যারেস্ট করে ভোরবেলা নিয়ে গেলেন, হাজার হাজার কর্মী কোর্টের সামনে যে হাজির হলো, এই হলো পার্টির পার্থক্য। এর মাধ্যমেই জনপ্রিয়তা, এর মাধ্যমে জনগণের সাথে সম্পৃক্ততা, এর মাধ্যমে পার্টির শক্তি বোঝানো যায়। আসলে এখন মুখে আমি বলতেই পারি আমি ভোট হলে 80% ভোট পাবো, আমি বলতেই পারি আমি 300-র মধ্যে 250 এমপি পাবো, এই ধরনের কথা আমরা বলতেই পারি। টিভি টক সাথে কথা বললে তো আসলে ট্যাক্স আরো কমানো শুরু করেছে দেখলাম করোনার ভ্যাকসিনের জন্য, আর আমাদের কথার তো কোনো ট্যাক্স লাগে না আসলে। সুতরাং আমরা যত বলি ততই ভালো, এবং এতে রেটিংও বাড়ে। যে কথাটি হচ্ছে আসল কথা, সেটি হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না বিএনপি বা কোন দল জনগণকে সম্পৃক্ত করে, আচ্ছা বলেন 12টা বছর আওয়ামী লীগ ক্ষমতায়, 12টা বছর, এবং তার আগে 2 বছর 2006 সর্বশেষ বিএনপি ক্ষমতায় ছিল, এই 14টি বছরে একটি আন্দোলনের নাম বলেন যে আন্দোলনটিতে বিএনপি জনগণের পক্ষ নিয়ে আন্দোলন করেছে, কারো কারো সরল না হয়ে নিজে নিজে আন্দোলন করেছে বা আন্দোলন করার চেষ্টা করেছে। এটা আমি জানার চেষ্টা করবো রুল ফানের কাছ থেকে। আর একটু আফরাদ ভাইকে শোনাচ্ছি। কুদ্দুস আফরাদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। শুনছিলেন যে এখানে আওয়ামী লীগ এবং বিএনপির 2জন নেতা কথা বলছিলেন। আফরাদ ভাই, এই বেগম জিয়ার মামলাটি থেকে শুরু করে আজকে সাজা হওয়া, বেগম জিয়ার বের হয়ে আসা, এখনকার আজকে আবার নতুন করে আবেদন করা, পুরো বিষয়গুলো তো আপনি পর্যবেক্ষণ করছেন, এবং এই ইস্যুতে আওয়ামী লীগ এবং বিএনপি আজকে এখানে আমাদের যে 2জন নেতা কথা বললেন, তারা যেরকম বলছেন বরাবর তো এই ধরনের বক্তব্য আমরা শুনে আসছি, কিন্তু পুরো পরিস্থিতি যদি আপনি আইন আদালতের বিষয়ের বাইরে গিয়ে রাজনৈতিকভাবে একটু বিশ্লেষণ করতে বলে আপনি কিভাবে করবেন? রাজনৈতিকভাবে বলছি এই কারণে, কারণ বেগম জিয়া যেহেতু সাবেক প্রধানমন্ত্রী এবং একটি দলের চেয়ারপারসন। ধন্যবাদ আপনাকে। বিষয়টা হচ্ছে আইন আদালতের বাইরে, আইন নিয়ে যখন কথা বলবো তখন আইন আদালতের ভিতরেই থাকতে হয়, আর রাজনৈতিক অঙ্গনের বিষয়গুলো রাজনীতিতে যায়। এখন বেগম খালেদা জিয়া আইনের পরিভাষায় হচ্ছে উনি দণ্ডিত। উনাকে আইনগতভাবে মুক্ত করার জন্য বিএনপির তরফে হোক বা তার পরিবারের তরফে হোক সর্বোচ্চ চেষ্টা করেছে। সর্বোচ্চ আদালত থেকে ওইখানে কোনো মার্জনা পায় নাই বা জামিনটা পায় না, যেটা হচ্ছে যে এটা চাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট থেকে তার ওই আবেদন খারিজ হয়ে যাওয়ার পরে কিন্তু এই দণ্ডটা চলমান আছে। যা হোক, সরকারকে আমি ধন্যবাদ দিব। সরকার কোভিড কালের শুরুতেই বা শুরুর দিকেই পরিস্থিতি আঁচ করতে হয়তো পেরেছে। আর একই সঙ্গে বেগম জিয়ার
যখন পরিবারের তরফে একটা আবেদন করা হয়েছে, ও সেই আবেদনে সাড়া দিয়ে গভর্নমেন্ট খালেদা জিয়াকে প্রাইমারি কিছু শর্ত সাপেক্ষে তার বাড়িতে থাকার অনুমতি দিয়েছে। সেটা এক দফা বেড়েছে, হয়তো আরেক দফা বাড়বে। আমরা ধারণা করছি যেহেতু একটা অ্যাপিল করেছে, এটা পেতেই পারে। যেটা একটু আগে ব্যারিস্টার রহিন বললেন যে একজন সিনিয়র সিটিজেন অথবা 3 বারের প্রধানমন্ত্রী অথবা বিশিষ্ট রাজনৈতিক নেত্রী, হ্যাঁ এইসব কারণেই তো তাকে এই যে তার এইসব অভিধা থাকার কারণে কিন্তু মূলত তিনি এই সুযোগগুলো নিচ্ছেন, নাহলে কিন্তু পারতেন না। কিন্তু আফরাদ ভাই, আপনি যেটি বলছেন না যে এইসব অভিধার কারণে, আফরাদ ভাই আমি একটু প্রশ্ন করতে চাই, আপনি যেটি বলছেন যে এইসব সুবিধার এইসব অভিধার কারণেই বেগম জিয়া সুযোগগুলো পাচ্ছেন বা নিচ্ছেন যেটাই হোক, তো এই ব্যারিস্টার রুমিন ফারহানও আজকে বলেছেন কিংবা বিএনপির অন্য নেতারাটি বলেন যে এই তিনি সিনিয়র সিটিজেন, তিনি একটি দলের চেয়ারপারসন, তিনি সাবেক প্রধানমন্ত্রী, এইসব কারণে তিনি একজন নারী, বয়স্ক নারী, এসব কারণে তিনি জামিন পাওয়ার যোগ্য। মানে বিএনপি কথাটা বলে না, এটা তো বলেন, কিন্তু এটা সর্বোচ্চ আদালত থেকে, সুপ্রিম কোর্ট থেকে, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এটাকে খারিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে এই ধারার সর্বোচ্চ দণ্ড এই ধারার, যেই ধারায় তাকে দেওয়া হচ্ছে সর্বোচ্চ দণ্ডিত কোনো আসামিকে সাধারণত সুপ্রিম কোর্ট ওই জামিন দিয়ে দেন না। এটা সুপ্রিম কোর্টের, অর্থাৎ ব্যারিস্টার ফারহানা নিজেও জানেন। এটা আইনজীবীরা আমাদেরকে যা বলছেন তার উপর আমরা বলছি, আমরা পত্রপত্রিকা মিডিয়াতে যা দেখছি। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে রাজনীতির প্রশ্নে যদি আসেন, তাহলে খালেদা জিয়াকে মুক্ত করার জন্য বা খালেদা জিয়া রাজনীতিকে আরো পরিভাষায় পরিস্ফুটিত করার জন্য বিএনপি কিন্তু নানানভাবে ট্রাই করছে। এই ট্রাইগুলো কখনো জনসম্পৃক্ত ছিল না। কোন জায়গায় জনসম্পৃক্ত ছিল না এটা আপনার কাছ থেকে পরের আলোচনা জানার চেষ্টা করবো। আফরাদ ভাই, আপনি আমাদের সঙ্গেই থাকুন। ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, আপনার কাছে যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের হাবিব ভাই যে বিষয়টি বলছিলেন যে বেগম জিয়া যখন, আপনারা যেটি বলেন যে বালুর ট্রাক দিয়ে বেগম জিয়াকে গুলশান কার্যালয়ে আটকে রাখা হয়েছিল, ভেতরে নেতাকর্মীরা ছিলেন, বাইরে কাউকেই দেখা যায়নি। হাবিব একটা বিষয় বলছেন, আরেকটি বিষয় বলছেন যে আপনাদের নেত্রীকে মুক্ত করার জন্য ভালোবাসার যথেষ্ট প্রমাণও আপনারা দিতে পারেননি। দেখুন, তাহলে একটু পিছনের দিকে তাকাতে হয়। ৭৫-এর ১৫ই আগস্ট যখন তারা জাতির পিতাকে হত্যা করলো, নিজেদের এত ভালোবাসার নেতাকে নৃশংসভাবে নিজের দলের নিজের লোকেরা হত্যা করলো, তারপরে কিন্তু ২১টা বছর তারা ক্ষমতায় যেতে পারে নাই। ২১টা বছর কেন, প্রথম দিকের কয়েকটা বছর তো তারা নিজেদের আওয়ামী লীগ পরিচয়টাও কোনোদিন দেয় নাই। পরে যখন ৮১ সালে বর্তমান প্রধানমন্ত্রী বা দেশে ফিরে আসেন, তারপরে তিনি দলকে সংগঠিত করার কাজে মাঠে নামেন। এর আগ পর্যন্ত তারা নিজেদের আওয়ামী লীগ বলেও পরিচয় দেয় নাই। তো সুতরাং এতদিনের এত ঐতিহ্যবাহী দল ৭৫-এর ১৫ই আগস্ট তারা নিজেরা ঘটালো। এবং আমার বড় একটা প্রশ্ন যে যারা ঘটালো তাদেরকে প্রাইজ পোস্টিং দেওয়া হলো, প্রাইজ দেওয়া হলো, তাদের কারো বিচার তো করা হলো না। মোশতাক তো বাংলাদেশের মাটিতে ছিল, তার তো বিচার হয়নি। ১, ২ হচ্ছে মোশতাক তাদের লোক, ২ হচ্ছে তখনকার সেনা প্রধান শফিউল্লাহ, তাকে এমপি করেছে, তখনকার বিমান বাহিনীর প্রধান তাকে একে খন্দকার, তাকে পরিকল্পনা মন্ত্রী করা হয়েছে, তখন যিনি রক্ষী বাহিনীর দায়িত্বে ছিলেন তাকে মন্ত্রী করা হয়েছে, তিনি এখনো সংসদে আছেন, বহাল তবিয়তে আছেন, জাদ্রেল নেতা হয়ে আছেন। তখনকার যিনি এই ঘটনাতে উল্লাস প্রকাশ করেছিল তারা এখন মহাজোটের সঙ্গে আছে, সংসদে আমাকে মন্ত্রিত্বের স্বাদ পর্যন্ত নিয়েছে। তারপরে তো দীর্ঘ ২১টা বছর পার হয়ে গেছে। ২১ বছরের সমস্ত কিছু ভুলে আওয়ামী লীগ তাদেরকে মন্ত্রী বানিয়েছে, এমপি বানিয়েছে, সংসদে নিয়ে গেছে। তো সুতরাং আন্দোলন জানে না এই কথাটা আওয়ামী লীগের মুখে মানায় না। ১, ২ হলো একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে মোকাবেলা করতে পারে। একটা রাজনৈতিক দলের পেছনে যখন আপনি রাষ্ট্রযন্ত্র লেলিয়ে দিয়ে বলবেন যে রাষ্ট্রযন্ত্র মোকাবেলা করো, এবং সেই সঙ্গে স্টেট অর্গানাইজেশনগুলো, যেমন আপনার সাংবিধানিক যে সংস্থা আছে, আপনার বিচার বিভাগ বলেন, আপনার নির্বাচন কমিশন বলেন, আপনার অন্যান্য যে সাংবিধানিক সংস্থাগুলো আছে সেগুলো, প্লাস গণতান্ত্রিক যে সংস্থাগুলো আছে, প্রত্যেকটাকে আপনি ব্যবহার করবেন একটা রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করবার জন্য। এবং আপনি আশা করবেন যে সেই দলটি আপনার বিরুদ্ধে আন্দোলন করে তুলবে। আপনি তো প্রেস ক্লাবের ১,০০০ লোকের সমাবেশ সহ্য করতে পারেন না, আপনি পুলিশ বাহিনী দিয়ে সেটাকে নস্যাৎ করেন। আপনি সেখান থেকে আমার ছেলেদের তুলে নিয়ে যান, আমার ছেলেদেরকে না পেলে, আমার ছাত্র দলের ভাইদেরকে না পেলে তার ঘর থেকে গিয়ে তার ৩ ভাইকে তুলে নিয়ে যাওয়া হয়। এই রাষ্ট্রে আমরা এখন বাস করি। আমাদের ভুলে গেলে চলবে না। উনি প্রতিবাদের কথা বলছিলেন, আমরা কি ভুলে গেছি যে 2 দিন পার হয়নি আমরা সাংবাদিক এবং লেখক মোশতাক
মোশতাককে হারিয়েছি। মোশতাককে কেন আমরা হারালাম? উনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় 10 মাস ধরে কারাগারে ছিলেন। এই যে জামিনের কথা আসছে না, জামিনের কথা আমি বলি, 6বার তার জামিন চাওয়া হয়েছিল, তাকে জামিন দেওয়া হয়নি। আজকে কিন্তু কিশোরকে ঠিকই জামিন দেওয়া হলো, কিন্তু মোশতাক জামিন পায়নি। তখন যদি মোশতাক জামিন পেত আজকে কিন্তু এই অবস্থা দাঁড়ায় না। এবং আমার প্রশ্নটা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন একেবারে রিভিউতে গিয়ে আপনাকে দোষী না বলবে, শুধু দ্যাট মিনস সমস্ত পথগুলো আপনি এক্সস্ট না করবেন, ততক্ষণ পর্যন্ত তো আপনাকে আমি দোষী বলতে পারি না। কিন্তু এই সময়টা যে আপনি কারাগারে রইলেন, এই সময়টা আপনাকে কে ফিরিয়ে দেবে? মোশতাকের ব্যাপারে যেমন এই প্রশ্ন আসছে, যে কোনো বন্দির ব্যাপারে এই প্রশ্নটা আসবে। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারেও আসবে। একদিন তিনি মানে একেবারে সর্বোচ্চ আদালত থেকে হয়তো একদম খালাস পাবেন, কিন্তু তার যে এই দীর্ঘ সময় কারাগারে থাকতে হলো, গৃহবন্দী থাকতে হলো, রাজনীতি থেকে দূরে থাকতে হলো, দল থেকে দূরে থাকতে হলো, নেতাকর্মী থেকে দূরে থাকতে হলো, তাকে এই সময়টাকে ফিরিয়ে দেবে। একটি বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, এর আগের আলোচনা যেটি বলছিলেন যে শর্ত সাপেক্ষে যে বেগম যে শর্তগুলোতে জামিন দেওয়া হচ্ছে, কার্যত তিনি গৃহবন্দী। তো স্বাভাবিকভাবে প্রশ্নটি পাল্টা আসবে যে শর্তগুলো তাহলে বেগম জিয়া বলেন, পরিবার বলেন, কিংবা দলই বলেন, বা যে কেউ, আপনাদের পক্ষ থেকে মেনে নেওয়া হলো কেন? আপনারা কি চান যে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী মোশতাকের পরিণতি হোক? আপনারা কি চান যে তিনি কারাগারে মৃত্যুবরণ করুক? কারণ তার অবস্থা এতটাই খারাপ দিকে যাচ্ছিল যে তিনি প্রায় মৃত্যুর মুখোমুখি। এবং অ্যাট দ্য সেম টাইম আপনি বলছিলেন যে করোনার ঠিক পরপরই কিন্তু তাকে মুক্তি দেওয়া হয়। সুতরাং করোনার একটা বিশাল ঝুঁকি তো তখন ছিল। সুতরাং তার জীবন বড় নাকি তাকে গৃহবন্দী অবস্থায় থাকাটাও, তার বেঁচে থাকাটা তখন জরুরি ছিল? সুতরাং তাকে বের করা হয়েছে। আরেকটা প্রশ্ন এখানে এসেছে, সামরিক সরকারের সময় এয়ারপোর্টের লোক জমায়েত হয়েছে। ভাই, তখনও বাংলাদেশ পার্টলি ফ্রি ছিল। ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিটের মতো তখনও বাংলাদেশ পার্টলি ফ্রি ছিল। আওয়ামী লীগ 2009 সাল থেকে আসার পর এই পর্যন্ত হাইব্রিড রেজিমের উপরে বাংলাদেশ উঠতে পারে নাই। সুতরাং পার্টলি ফ্রি একটা কান্ট্রিতেও আপনি কিন্তু যেটুকু ডেমনস্ট্রেশন করতে পারেন, যেটুকু গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারেন, যেটুকু সাংবিধানিক অধিকারের চর্চা করতে পারেন, যেটুকু ফান্ডামেন্টাল রাইটের চর্চা করতে পারেন, একটা হাইব্রিড রেজিমে গিয়ে সেটা সম্ভব হয় না। আর বিচার বিভাগ, কারণ আমার সাংবাদিক ভাই জানে না বিচার বিভাগের অবস্থা কি। এই প্রসঙ্গটা আসবে, হাবিবকে শুনে আপনার কাছে আসছে না, বিচার প্রসঙ্গ আছে। হাবিব ভাই, এই যে এর আগে যেটি বলছিলেন যে আপনার 111-এর সময় আপনাদের দলের সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী ফিরে আসার প্রসঙ্গে, তো এখানে আমরা গণমাধ্যমে যেটি দেখেছি, আপনার বেগম জিয়া যেদিন আদালতের রায় শুনতে যান 8ই ফেব্রুয়ারি, তিনি যখন তার গুলশানের বাসভবন থেকে বের হন, গণমাধ্যমে আমরা যে ছবিগুলো দেখেছিলাম তখন তিনি বেরিয়েছিলেন, তার সঙ্গে তিনি, তার গাড়িটি এবং তার প্রোটোকলের গাড়িটি, রাস্তায় কোনো নেতাকর্মী দেখা যায়নি। তো সে গুলশান থেকে পুরান ঢাকা পর্যন্ত আসতে পথে পথে কি পরিমাণ নেতাকর্মী বেগম জিয়ার সঙ্গে জড়ো হয়েছেন সেটা নিশ্চয়ই আপনি দেখেছেন। তো তার মানে বেগম জিয়া মাঠে নামলেও বা কিংবা বেগম জিয়া রাস্তায় বেরোলেও নেত্রীর ভালোবাসায় নেতাকর্মীরা জড়ো হন, বিএনপি যেটি বলে। মানে আপনি যেটি বলছিলেন যে নেতাকর্মীরা একেবারেই থাকেন না, তার বিপরীতে বিএনপি কথাটি বলে। বিএনপি তো কথা বলবে, আমি তো আগেই বলেছি যে কথা তো বলতেই হবে, পার্টি করতে হলে কথা বলতে হবে। এই কারণেই যে কারো যদি জনসম্পৃক্ত না থাকে, জনগণের কাছে না যায়, তাকে তো টিভি টকশোতে কথা বলতে হবে, তাকে সাংবাদিক সম্মেলন করতে হবে, তাকে নিউজ ব্রিফ করতে হবে, এগুলো করতে হবে, নিজে টিকে থাকার জন্য করতে হবে। সেটা করছে, তাতে কোনো আপত্তি নেই, তারা করতেই পারে। আমার সবচেয়ে লেগেছে যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ব্যারিস্টার রুমিন ফারহানের ভাষায় জীবন রক্ষা করেছেন বেগম খালেদা জিয়ার, কৃতজ্ঞ থাকা উচিত। উনি বলেছেন জীবন বড়, গৃহবন্দী থাকতে পারে, জীবনটা তার চেয়েও বড়। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী দয়া পরবশ হয়ে মানবতার পরিচয় দিয়ে তার জীবনটি রক্ষা করেছেন, এটা কিন্তু তিনি নিজেই স্বীকার করেছেন। আমার একটা কথা মনে পড়ছে, গত 2018 সালের নির্বাচনে আপনি সম্ভবত ব্রাহ্মণবাড়িয়াতে আপনার যে নির্বাচন এলাকা, যদি আপনি নির্বাচন করেন নাই, সেখানে গিয়েছিলেন এবং আপনার ভিডিওটি আমার স্পষ্ট খেয়াল আছে। আপনি বলছেন যেগুলো আমরা শুনেছি, সেটা আপনি বারবার আপনি বলেছেন যে নেতাকর্মীদের বলেছেন একটা ভোট কেন্দ্রে 2 জন পুলিশ থাকবে, 5 জন আনসার থাকবে, আর কয়েকজন প্রিজাইডিং পোলিং অফিসার থাকবে। আপনারা দল বেঁধে ভোট দিবেন, আপনাদের শক্তি দেখলে তারা আপনাদের বাধা দিতে সাহস পাবে না। আপনার মুখে আমি শুনেছি, আপনার মুখে আমি সেই কথাটি শুনেছি। আপনার মুখে যদি সেই কথাটি আমি শুনে থাকি, তাহলে সেই শক্তি, সমর্থ বীর্য, শক্তি বীর্য আপনি সেদিন দেখাতে সমর্থ হলেন না কেন? কিংবা বিএনপি সারা দেশে যদি বিএনপির এতই জনপ্রিয়তা থেকে থাকে, তাহলে কেন 1000 ছেলের মিটিং করতে হবে, কেন 1 লক্ষ মানুষের মিটিং করতে হবে না? আপনারা কথায় কথায় বলেন 30 লক্ষ, 35 লক্ষ, 45 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। যারা দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, তারা যদি রাজপথে নেমে আসে, তাহলে তো আপনাদের শক্তি বাড়ে। সেটাও তো আপনারা করতে পারছেন না। আপনারা যেটা করছেন সেটা মুখে বলছেন। এবং যে তথ্যটি, এই যে ডক্টর কামাল হোসেন যখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যান সেই ইলেকশনের আগে, তখন তাকে বলা হয়েছিল আপনাদের লিস্টটি দেন, যে লিস্টের মাধ্যমে আমরা দেখবো সত্যি করে যাচাই বাছাই করে। সেই লিস্টে, পূর্ণাঙ্গ লিস্টটি কখনোই কিন্তু সেই মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে আজকে পর্যন্ত পৌঁছায় নাই।
আমি আসলে সত্যি অর্থে বাংলা ভাষাটা খুবই ভালো একটি ভাষা, বিভিন্ন ধরনের প্রবাদ আছে, সবকিছু আছে, উদরপুন্ডি বুদর ঘরে এইসব কথাবার্তা অনেক কিছু আছে, এবং সেইটাই আমি দেখতে পাচ্ছি। আমি একটা পয়েন্ট কখনোই বুঝতে পারলাম না, যে আমি বলছিলাম যে খালেদা জিয়া কি করছে, খালেদা জিয়াকে এই জন্য রাখা হয়েছে। আপনারা চলে গেলেন 1975 সনে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ব্যাপারে। বাংলাদেশের সবচেয়ে জঘন্যতম নির্মম নৃশংস হত্যাকাণ্ড হয়েছে 1975 সনের 15ই আগস্ট। এখন কিছু বিশ্বাসঘাতকের জন্য এটি হয়েছে, এবং এর সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে জিয়াউর রহমান। মোস্তাককে কিন্তু কষ্টের মাধ্যমে মারা যেতে হয়েছে। আপনি যদিও বলেছেন যে খালেদা জিয়াকে সেভাবে মরতে দিতে চাই না, সেটা আপনাদের ব্যাপার, আপনারা কিভাবে মরতে দিতে চান। কিন্তু আমরা যেটা দেখেছি যে জিয়াউর রহমান তিনি কিন্তু তার সাথেও যারা ছিল, তাদেরকে যারা সহযোগিতা করেছে, কর্নেল তাহের থেকে শুরু করে শত শত দেশপ্রেমিক সেনাবাহিনীকে তারা কিন্তু তিনি কিন্তু হত্যা করেছেন। তিনি কিন্তু এখন অত্যাচার নির্যাতনের কথা বলছেন রাষ্ট্রযন্ত্রতে ব্যবহার করা হয়। কোন নির্বাচনে, কোন সরকারের সময় রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয় না? কোন সরকারের সময় বেশি করা হয়েছে? আমরা কি অপারেশন ক্লিন হার্ট ভুলে গেছি নাকি? শত শত লাখ লাখ। আমরা কি বেশি কমের কম্পিটিশনে থাকবো? আমরা বেশি কমের কম্পিটিশনে থাকবো না। আমরা যেটা হচ্ছে জনগণকে সম্পৃক্ত করে জনগণকে সাথে নিয়ে দেশের উন্নয়ন করব আমরা, গণতান্ত্রিক কথা। আরেকটি কথা হচ্ছে যে জনগণের আস্থা অর্জন করা হচ্ছে একটি বড় কথা। যদি কোনো নেতা তার কথা বারবার সকালে কথা বলে, রাত্রে এক কথা বলে, সেই নেতা বা সেই দলের প্রতি জনগণের কোনো আস্থা থাকে না। আপনি বলছিলেন নির্বাচন 1000 কেন, আপনি বলছিলেন যে তাদের সমাবেশে 1000 কেন 1 লাখ কেন জড়ো করতে পারেন না? তো এই উত্তরটি রুহিন ফারহানা দিচ্ছিলেন এর আগে, যে তাদের সভা সমাবেশ করতে গেলেই বাস বন্ধ করে দেওয়া হয়, হোটেল বন্ধ করে দেওয়া হয়, নেতাকর্মীরা যাতে আসতে না পারেন, জায়গা জায়গা প্রতিবন্ধকতা তৈরি করে, এই কারণে তাদের এরকম লাখ না হয়ে হাজারে হয়। উনি বলেছেন যে বিয়ে বাড়ির মতো কমিউনিটি সেন্টারও করতে হয়। এখন কোন বিয়ে বাড়ি? বিয়ে বাড়ি তো আসলে আমি দেখেছি কয়েক হাজার লোকেরও বিয়ে বাড়ি আছে, কয়েকশো লোকেরও বিয়ে বাড়ি আছে, সে কথা না হয় নাই গেলাম। কিন্তু কথা হচ্ছে জনগণের প্রতি, তার নেতার প্রতি যদি টান থাকে, যদি দলের প্রতি টান থাকে, কোনো বাধা কেউ মানে না। এবং সেটা আজকেও আপনারা দেখেছেন যে এই যে বাম দলের পক্ষ থেকে বিভিন্ন জন আজকে মাননীয় প্রধানমন্ত্রী অফিস বরাবর যাওয়ার চেষ্টা করেছিল, তারা যখন দেখেছে তাদের সংখ্যা কম, তখন তারা বলেছে যে 26 তারিখ পর্যন্ত সময় দিয়ে গেলাম, আজকে কিছু করছি না, তার মানে ভবিষ্যতে আসছি। কিন্তু দেখেন দিন দিন কিন্তু লোকজন কমে যাচ্ছে। আজকে একটা পত্রিকায় বললাম লেখা আছে, ইস্যু আছে কিন্তু নেতা নেই। নেতা না থাকার কারণে, নেতৃত্বহীনতার কারণেই আসলে সত্যিকার অর্থেই কোনোভাবেই তারা কোনো আন্দোলন করে তুলতে পারছে না, সেটা জনগণকে সম্পৃক্ত করে হোক, বা জনগণকে সাথে নিয়ে হোক, বা জনগণের কোনো কারণেই হোক। এবং এটাই তো স্বাভাবিক, যখন মানুষ জনগণের পক্ষে কাজ না করবে, জনগণকে সাথে নিয়ে না এগোবে, তখন তারা যত ভালো ভালো কথাই টিভি টক শোতে বলি, বা যত কথাই আমরা এই নিউজ কনফারেন্স করি, তাতে কোনো জনগণের কোনো অবস্থার পরিবর্তন হবে না। ধন্যবাদ। কুদ্দুস আফরোজ ভাই, এর আগে আপনি যদি বলছিলেন যে বেগম জিয়ার রাজনৈতিক পরিস্ফুটনের জন্য তার দল কি করতে চাচ্ছে, সেই আলোচনাটা আপনি করতে চাচ্ছিলেন কুদ্দুস ভাই। না, আমি এর মধ্যে কিছু কথা বলি। ব্যারিস্টার ফারহানা কিছু ইনফরমেশন দিয়েছে, যেসব ইনফরমেশনগুলো মানে অনেকটা বিভ্রান্তি করতে পারে। এক নম্বর হচ্ছে যে আওয়ামী লীগের কথা বলছে 75-এর পরে 80-81 পর্যন্ত আওয়ামী লীগ ছিল না, ভঙ্গুর। আওয়ামী লীগ ছিল, ভালোভাবেই ছিল, এবং ওই পার্লামেন্টে সামরিক সরকারের অধীনে, জিয়াউর রহমানের সামরিক সরকারের অধীনে নির্বাচন করে পার্লামেন্টে বিরোধী দলের আসনে তারা বসছিল 39 সিট নিয়ে। এটা আগে সিলেকশন ছিল, ওই 39টা সিট দিবে। সে সময় সামরিক বাহিনীর কি অবস্থা ছিল আমি নিশ্চিত। রুহিন ফারহানার বয়স সেই সময় তখন তত ছিল না, জানেন না। আমরা যারা একটু বয়স্ক ছিলাম আমরা জানি যে কি অবস্থা তখন নির্বাচন করতে হয়েছিল। ওইটা ছিল প্রথম সামরিক শাসন, মানুষ কথাও বলতে পারেন নাই এই দেশে। 2, আমি যদি বলি তারপরে এরশাদের সামরিক শাসনের আমলে যখন 86-তে নির্বাচন হয়, আওয়ামী লীগ কিন্তু মেজরিটি নিয়ে অপোজিশনে গেছিল, যেটাই হোক সেই নির্বাচনটাকে মানা হয় না। এরকম অনেক কথা আছে যেগুলো বিভ্রান্তিকর বলে গেছে। পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই, প্রেস ক্লাবের ঘটনা নিয়ে উনি এক পেশে বক্তব্য দিচ্ছে। প্রেস ক্লাবে এই ছাত্র দলের হাতে বেশ কয়েকজন সাংবাদিক ছাত্র দলের ঢিলে আহত হয়, যারা প্রেস ক্লাবের মাঝামাঝি ছিল। আমাদের প্রেস ক্লাবের কর্মচারীরা আক্রান্ত হয়েছে এই ছাত্র দলের কর্মীদের হাতে। একবার তো বলে নাই একজন পুলিশকে বাঁশ দিয়ে পিটিয়েছে, একবার তো বলে নাই ওরা কি মানুষ না? পুলিশ ছাত্রদলকে পিটিয়েছে, আমরা অবশ্যই নিন্দা করি, কারণ সে যদি একটা স্পেস, কথা বলার, ভয়েস রেজ করার যদি স্পেস না পাবে তাহলে প্রোটেক্ট হবে। আমরা এটাকে অবশ্যই বলি যে ছাত্রদল হোক, বিএনপি হোক, তাদেরকে কথা বলার সুযোগ দিতে হবে। কিন্তু এই কথা বলার সুযোগ নিয়ে তারা প্রেস ক্লাবের গেট ভেঙে বাইরে বেরিয়ে আসবে আরেকটা স্থাপনা, এবং প্রেস ক্লাবের মতো একটা নিরাপদ জায়গাটাকে তারা যদি রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করতে চায়, তাহলে এটা তো খুবই দুর্ভাগ্যজনক। এইসব বিভ্রান্তিকর কথাবার্তা যতটা না বলবে, তাতে কিন্তু বিভিন্ন পেশাজীবীরা তাদের উপর আস্থাশীল হতে পারে না।
এই যে বিএনপি আজকে আন্দোলন করতে পারছে না, আর কেন করতে পারছে না? মূলত তার উপরে দেশবাসীর পুরো সাপোর্টটা পাচ্ছে না। সাপোর্টটা যদি তারা অর্জন করতে পারতো, অর্জন করার মতো কাজ করতে পারতো, তাহলে অবশ্যই তাদের সেই সরকার যত বেরিবাদ দেখ, সরকার যত বাধা দেখ, এগুলো মানা হতো না এবং ভেঙে যে এটা হতো। বেগম খালেদা জিয়াকে 1 সেকেন্ড জেলে রাখা পারা যেত না যদি জনগণ তাদের পিছনে থাকতো। মূলত বিএনপির অতীত শাসনগুলো মানুষ মনে করে, অতীত শাসনের জন্যই বিএনপির এই যে অবস্থা, এই অবস্থার জন্য তাই তার অতীত শাসন, নিকট অতীত শাসন, এটা মনে করতে হবে, রিয়েলাইজেশন নিতে হবে। আমি বলি না যে বিএনপিকে সরকার স্পেস দিয়ে দিবে, স্পেস নিতে হবে বিএনপিকে। জি, এখানে যে বিষয়টা আপনি বলছিলেন যে প্রেস ক্লাবের ঘটনা, তো এখানে বিএনপি কিংবা ছাত্রদল ওই দিন যে বক্তব্যটি দিয়েছিল অর্থাৎ ঘটনার দিন, সেটি হচ্ছে যে তারা প্রেস ক্লাবের সামনে একটি সমাবেশ করতে চাইছিলেন ছাত্র দলের আয়োজনে, বিএনপির মহাসচিবও সেখানে উপস্থিত থাকবার কথা ছিল। তো পুলিশ প্রেস ক্লাবের ভিতরে নেতাকর্মীদেরকে আটকে রেখেছিল, প্রেস ক্লাবের বাইরের স্পেসটি পুলিশ দখল করে রেখেছিল। অসহিষ্ণু কেউ সে সময় হয়তো পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে পারে, তার দায় ছাত্রদল কিংবা বিএনপি কেউই নিতে চায় না। না, এক মজাটা তো এখানে, আমরা তো চিনি, তাদেরকে চিনি না তা না। কারণ যখন হাবিবুন নবী সুহেলের নেতৃত্বে সব মানুষগুলো বেরিয়ে যাচ্ছিল, গেটটা তো বন্ধ ছিল, কেচি গেট খোলা ছিল, উনি জোরপূর্বক একজন কর্মচারীকে, বিএনপির ছেলেরা অর্থাৎ ছাত্রদলের ছেলেরা তাকে একবারে গলা চিপে ধরেছে, তাকে বাধ্য করেছে গেট খুলতে। এরা কোন দলের ছিল? হাবিবুন নবী সুহেল তো ওইখানে দাঁড়ানোই ছিল, এরা বাইরে থেকে আসছিল। জি, বুঝতে পেরেছি। যারা কুদ্দুস ভাই, দিয়েছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। বেশ, রবিন ফার্নাম, আপনি শুনছিলেন যে কুদ্দুস ভাই বলতে, কুদ্দুস ভাই বলছেন যে কিছু কিছু তথ্য আপনার বিভ্রান্তিকর। জি, আমি যখন কোনো টক শোতে বসি, আমি যখন কোনো আলোচনা সভায় যাই, আমি যখন কোনো সেমিনারে বসি, তখন আমার প্রায়ই এমেরিটাস অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম চৌধুরী সাহেবের কথা বারবার মনে পড়ে। উনি ক্রমাগত এক ধাঁচের লেখা লিখে যাচ্ছেন। 2019 সালে প্রথম আলোতে ওনার একটা লেখা প্রকাশিত হয়, যেখানে উনি বলেছিলেন দেশের বুদ্ধিজীবীরা চামচাগিরি করছেন। তিনি বলেছেন এটা খুবই সত্য কথা, বুদ্ধিজীবীরা চামচাগিরি করছেন, মীর জাফরি করছেন, তাদের যে দায়িত্ব সেটা পালন না করে উল্টো কাজ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা স্মারক বক্তৃতা অনুষ্ঠানে গিয়ে তিনি এ মন্তব্য করেন। পরবর্তীতে আবারও 2000 সালে তিনি প্রথম আলোকে এই একই ধরনের একটা লেখা দেন, এবং কিছুদিন আগে জাগো নিউজকে আমি দেখলাম উনি একই ধরনের কথা বলেছেন। আমরা জানি আমাদের পেশাজীবী সংগঠনগুলো খুব শার্পলি ডিভাইডেড। আপনি আইনজীবীদের সংগঠন বলেন, আপনি সাংবাদিকদের সংগঠন বলেন, কিংবা আপনি ডাক্তারদের সংগঠন বলেন, ভেরি শার্পলি ডিভাইডেড। কিন্তু তার মধ্যেও কিন্তু বিগত কয়েক বছর আগ পর্যন্ত আমরা এক ধরনের কিছু ক্ষেত্রে এক ধরনের একসুর লক্ষ্য করেছিলাম। কিন্তু এই যে 14 এবং 18-র দুটো বিভৎস নির্বাচন হয়ে গেল না, তারপরে আমরা দেখলাম যে বুদ্ধিজীবীদের এই চামচাগিরি বলেন বা মীর জাফরি বলেন, এটা জঘন্য একটা মাত্রা নিয়েছে। আপনি তাদেরকে কখনো 2014 বা 18 নির্বাচন নিয়ে প্রশ্ন করতে দেখবেন না। আপনি কখনো তাদেরকে বাংলাদেশের বাক স্বাধীনতাহীনতা নিয়ে প্রশ্ন করতে দেখবেন না। আপনি কখনো মোশতাকের মৃত্যু, কাজরের কারাগারে থাকা, কিশোরের দিনের পর দিন, মাসের পর মাস কারাগারে থাকা, অসুস্থ হওয়া, হাঁটতে না পারা, কান দিয়ে পুঁজ বের হওয়া, সুস্থ মানুষ কারাগারে গিয়ে অসুস্থ হয়ে বের হয়ে আসা, এগুলো নিয়ে কোনোদিন প্রশ্ন তুলতে দেখবেন না। আপনি তাদেরকে কোনোদিন প্রশ্ন তুলতে দেখবেন না যে কেন হাইকোর্ট থেকে 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে জামিন দেওয়া হলো না, যেই ধরনের মামলায় হাজার হাজার জামিন অতীতে হয়েছে। তারা জানেন না বিষয়টা তেমনটা না, কিন্তু একটু পদের লোভ, বছরের পর বছর হয়তো উপাচার্য হলে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে না সেই লোভ, কিংবা কিছু কয়েক হাজার কোটি টাকার একটা টেন্ডারের কিছু ভাগ পাবেন সেই লোভ, এইসব নানান লোভ তাদেরকে এই কথাগুলো বলতে বাধা দেয়। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা শুধু বাংলাদেশের মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র বলছে তা কিন্তু নয়। আপনারা যদি বিদেশি সংস্থাগুলোর দিকে তাকান, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেন, হিউম্যান রাইটস ওয়াচ বলেন, অন্যান্য হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোর দিকে তাকান, প্রত্যেকে কিন্তু এটা নিয়ে কথা বলছে। কিছুদিন আগে 7টা হিউম্যান রাইটস অর্গানাইজেশন একসাথে বলছে যে আমাদের প্রত্যেকের স্বর উঁচু করা উচিত বাংলাদেশের স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে, এবং স্পেসিফিক্যালি তারা প্রশ্ন করছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে নিয়ে, স্পেসিফিক্যালি তারা প্রশ্ন করছে বিশেষ ক্ষমতা আইন নিয়ে। সুতরাং এই জায়গাগুলোতে আমরা আমাদের বুদ্ধিজীবীদের সোচ্চার হওয়া আশা করি, কিন্তু কখনো দেখি না। এদেশে বিভৎস দুর্নীতি হয়, কোনোদিন আপনি কোনো বুদ্ধিজীবীকে অ্যাটলিস্ট নিকট অতীতে শুনবেন না এটা নিয়ে কোনো কথা বলতে। বিএনপি 2001 সাল আজ থেকে নিয়ে 20 বছর আগে কি হয়েছিল, 21 বছর আগে কি হয়েছিল, সেটা নিয়ে তারা এমনভাবে কথা বলেন যেন এটা গত রাত্রের কথা। কিন্তু যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হচ্ছে, একটা অঙ্গ সংগঠনের ছেলের নেতার বাড়িতে যে হাজার
কোটি টাকার কাগজ পাওয়া যায় যে একটা মানে যুবলীগ বা একটা ছাত্রলীগ করা ছেলে যে শত কোটি টাকার টেন্ডারবাজি করে ধরা পড়ে, সেই ব্যাপারে কিন্তু তারা কখনো প্রশ্ন তোলেন না। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এই দেশের মানবাধিকার সংগঠনগুলো যত না কথা বলছে, তার চেয়ে বাইরের সংগঠনগুলো কথা বলছে। দুটো ইন্টারভিউ আমি দেখেছি, একটা আল জাজিরাতে হয়েছে এবং আরেকটা হয়েছে ডয়েশে ভ্যালেতে। দুটাতেই কিন্তু আওয়ামী লীগের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী অতিথি ছিলেন। তাকে যেসব প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, বাংলাদেশের কোন মিডিয়াতে আওয়ামী লীগের কোন নেতাকে এই ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়নি। বাংলাদেশের বুদ্ধিজীবী সেজে যারা আসেন, তারা মূলত বিএনপিতে যিনি বসেন তাকে প্রশ্ন করতে আসেন। এই জন্য যতবার আমি বসি ততবারই আমার সিরাজুল ইসলাম চৌধুরীর কথা মনে হয় যে এই দেশে বুদ্ধিজীবী মানে যে একটা প্রজাতি ছিল, সেই প্রজাতিটাও এই দেশে বিলুপ্ত হয়ে গেছে। তো যেই দেশে একটা স্বাধীন বিচার বিভাগ নাই, যে দেশের সমস্ত সাংবিধানিক সংস্থাকে একেবারে সরকারের করায়ত্ত করা হয়েছে। কিছুদিন আগে ছাত্রলীগের সাবেক সভাপতি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কেন জামিন হয় না, যেখানে খুনির জামিন হয়, যেখানে ভয়ঙ্কর সব অপরাধীর জামিন হয়, সেখানে কি করে এই রকম মানুষদের জামিন হয়। এবং একই সঙ্গে তিনি বলছেন যে যতক্ষণ পর্যন্ত বিচার বদলি নিয়োগ, যে কথাগুলো আমরা বারবার বলে আসছি, যে নির্বাহী বিভাগের হাতে থাকবে নিম্ন আদালতের বিচার বদলি নিয়োগ, ততদিন পর্যন্ত তো আপনি স্বাধীন বিচার বিভাগ আশা করতে পারেন না। জি, ধন্যবাদ। আমি আপনার সঙ্গে আবার যুক্ত হব। আদালত কতটুকু স্বাধীন আছে সেই প্রশ্ন এখানে আমি আপনার সঙ্গে একটি বিষয় একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে ধরেন বেশ রবিন ফারানা এখানে আমাদের মধ্যে আমরা যারা আছি একমাত্র আইনজীবী, কিন্তু আমরা তো কমন সেন্স দিয়ে কিছু কিছু বলতে চাই। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এটি নিয়ে অনেক কথাবার্তা। আজকে যখন আপনার মুশতাক আহমেদের মৃত্যু, এই প্রসঙ্গটা আবার সামনে এসেছে, এর আগে বিভিন্ন প্রসঙ্গে এটি সামনে আসে। তো যেটি বলা হয় যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কিছু ধারা, বিশেষ করে 28, 29, 31 আর হচ্ছে 28, 29, 31, 32 এই ধারাগুলোর পরিবর্তন জরুরি। এটি কিছুদিন আগে আমাদের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী, যিনি একজন বিজ্ঞ আইনজীবী, তিনিও বলেছেন। তো এই জায়গাটাতে একটু ভাবনার সুযোগ রয়েছে কিনা। এবং আরেকটু যদি পিছনে ফিরি, এর আগে যদি তথ্য প্রযুক্তি আইন ছিল, যে 57 ধারা যেটি ছিল, সেই 57 ধারা নিয়ে অনেক আপত্তির পর এই আইনটি হলো, এবং বলা হচ্ছে যদি 57 ধারার এই বিষয়গুলো এই 28, 29, 30 এবং 31, 32 মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনি আগেই বলেছেন আমি আইনজীবী না, এবং আইনের কমন সেন্স দিয়ে আমরা একটু কথা বলতে চাই। কমন সেন্স দিয়ে কথা বললে আসলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। তারপর একটু বলার চেষ্টা করি। সেটি হচ্ছে যে আপনি দেখেন গত সপ্তাহে আপনি যে কথাটি বললেন তার উত্তর কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। তিনি কিন্তু আইনমন্ত্রীকে বলে দিয়েছেন যে এইটা রিভিউ করার দরকার আছে এবং এটা দেখার জন্য, এবং আপনার পত্রপত্রিকায় পড়েছেন। সুতরাং উত্তরটি আমরা পেয়ে গেছি। ডিটেলসে না যাই, কারণ ডিটেলসে গেলে আসলে সত্যিকার অর্থে আমি এ ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। যে কথাটা আমার যেটা বারবার মনে হয়েছে সেগুলো হচ্ছে যে একটি কথা কিন্তু আমাদের যে কুদ্দুস ভাই ছিলেন তিনি বারবার বলে গেছেন, সেটি হচ্ছে কোনো আইনে যদি কাউকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় সেই আইনে তার কিন্তু জামিন হওয়ার কোনো বিধান নেই। কিন্তু দ্বিতীয়বার আবারও শুনলাম, কারণ বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে ওই আইনের মাপে, সুতরাং তার জামিন হওয়ার কোনো কথা নেই। এখন বাংলাদেশের আইন, এখন কেউ যদি তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করে বা কাউকে নির্বাহী আদেশে কিছু করেন, সেটা আলাদা ব্যাপার। আমার সবচেয়ে বেশি হয়েছে যে 111-এর প্রশংসা শুনলে আমার শরীরটা আসলে খারাপ লাগে, কারণ ওই সময়টিতে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন স্কয়ার হসপিটালে ভর্তি ছিলেন, আমি তার ব্যক্তিগত চিকিৎসক ছিলাম, এবং সেই সময়টিতে আমি দেখেছি তাদের কি পরিমাণ অত্যাচার, অনাচার, এবং আমাদেরকেও ভয়ভীতি দেখানো হয়েছে, এটা আমরা সবাই জানি এবং সকলেই জানেন। সেই 111 সরকারের সময় তিনি বলছেন তবুও ভালো ছিল, কারণ ওই সময় ওনার নেত্রী বেগম খালেদা জিয়াকে সাব জেলে বন্দি করে রাখা হয়েছিল। আমার নেত্রীকেও রাখা হয়েছিল, কিন্তু আমার নেত্রীকে ঠিকই রাখতে পারেনি। আমি ব্যক্তিগতভাবে তার সাথে সাব জেলে যেয়ে দেখা করেছি, এবং সাব জেলের সামনে সারাদিনই দেখতাম আওয়ামী লীগের কেউ না কেউ ঘোরাফেরা করছে, মন্তব্য দিচ্ছে। কিন্তু আমার সত্যি দুঃখ লাগলো যে 111-এ ওনার সর্বোচ্চ নেত্রীকে জেলে রাখা হলো, উনি সেটাকে বলছেন এটা এখানকার চেয়ে ভালো অবস্থায় ছিল। অর্থাৎ আমি বুঝতে পারি না কে কাকে সাপোর্ট করেন। আর একটি কথা আপনি বলেছেন প্রেস ক্লাবে কেন দায় নেবে না? প্রেস ক্লাবে কে মিটিংটি রেখেছে? ছাত্রদল। সেইখানে যদি কোনো গন্ডগোল, সেইখান থেকে যদি কেউ ঢিল ছুঁড়ে মারে, কেউ যদি আক্রমণ করে, অবশ্যই দায় দায়িত্ব তাকে নিতে হবে, এবং দায় দায়িত্ব নিয়ে বলতে হবে কাজটি ঠিক হয়নি, আমাদের পক্ষ থেকে সিদ্ধান্ত ছিল না, কেউ করেছে, কাজটি ঠিক হয়নি, আমরা দেখব ভবিষ্যতে যাতে না হয়। কিন্তু এই ধরনের কথাবার্তা কিন্তু কেউ বলছেন না, এটা কিন্তু খেয়াল করে দেখার দরকার আছে। আর ঢালাওভাবে বুদ্ধিজীবীরা আওয়ামী লীগ করেন, আমি খুবই খুশি হয়েছি আজকে, কারণ বিএনপি যে ব্রেইন নেই এটা আমি আন্দোলন দেখে বুঝতে পারি, তাদের কর্মসূচি দেখে বুঝতে পারি, এবং এই জন্য প্রত্যেকটি বুদ্ধিজীবীকে এভাবে সিরাজুল ইসলাম যিনি লিখেছেন প্রফেসর, তিনি যেটা লিখেছেন তিনি হয়তো কারো উদ্দেশ্য কোনো একটা গ্রুপকে উদ্দেশ্য করে লিখতে পারেন, সে যাকে গেলে হোক না কেন, কিন্তু প্রত্যেকটি বুদ্ধিজীবী যে এরকম চামচা, এরকম বিভিন্ন না আপনি দিলেন সেটা আমি বলি, কিন্তু আমার সত্যিকার অর্থে মনে হয়েছে যে মেধাশূন্য রাজনীতির জন্য বিএনপি আজকে এই অবস্থা, এবং তার প্রমাণ আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে মেধাশূন্য রাজনীতি কিভাবে করে যাচ্ছেন তারা। জি, আমি আপনার সঙ্গে আবার যুক্ত হব। কুদ্দুস ভাই, আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছে, এটা হচ্ছে বেস্ট রবিন ফারানা যেটা আলোচনা করছেন আমাদের পেশাজীবীদের দলীয় মনোভাব নিয়ে, তিনি কিছু তথ্যপত্র তুলে ধরেও কথাগুলো বলেছেন, এই জায়গাতে আপনি একটু বলবেন।
না, উনি যেটা বলেছেন এটা ওনার দৃষ্টিভঙ্গি। বিষয়টা হচ্ছে যে দেখেন, দেশের ভিতরে হোক দেশের বাইরে হোক, একটা বড় অংশ যারা চিন্তক সমাজ, বিশিষ্ট সমাজ, সচেতন সমাজ, সেই সমাজের একটা বড় অংশ আওয়ামী লীগ বিএনপি কোনোটাই করে না, যেটা সত্য সেটাই তারা বলে। এখন মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে আসলে বিএনপিকে এই চিন্তক সমাজ ওন করতে পারে না, কারণ তার ডান পাশ বাঁ পাশ মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী লোক, স্বাধীনতা বিরোধী লোক বসিয়ে থাকার পরে বিএনপির মধ্য থেকে কোনো মুক্তিযুদ্ধের চিন্তা পরিকল্পনা লক্ষ্য বাস্তবায়ন হবে এটা মনে করে না, এক। আর দুই, ওই যে আন্তর্জাতিক কয়েকটা সংস্থার কথা বললেন, ওরা দেশের আবহাওয়া কি বাতাস কি ওইসব জানেন না, জেনে বলে দেখি তাদের এই বাতাসে কোনো কাজ হয় না। আবার বিএনপি বলে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা বিএনপিতে, অর্থাৎ এখানে লোন দিবে না, তাতে কি হয়েছে? কারণ তারা আসলে বাংলাদেশের মানুষের বাতাস বুঝতে পারে নাই। এরকম বহু কাজ আছে বাইরের থেকে মাঝে মধ্যে আওয়াজ হয়। এখন এইসব কোন কোন সংস্থা কি বললো না বললো, দেশের মানুষের সাথে যদি সত্যিকারের সেই ইয়েটা হয় তখন মানুষ কিন্তু আগ্রহী হয়। আর যখন মানুষ মনে করে বাইরের থেকে বলা হচ্ছে এরকম, আর দেশের ভিতরে এই পরিস্থিতি নাই, তখন তো এটা বিশ্বাসযোগ্য হয় না। উনি বলছেন যে সব কিছু মানে ওনার ভাষা, এটা শিক্ষক সমাজকে বলছেন, চিকিৎসক সমাজকে বলছেন, পেশাদের সাংবাদিকদের বলছেন, বুদ্ধিজীবীদের বলছেন, ঢালাওভাবে বলছেন, বলতে পারেন। আসলে হচ্ছে বুদ্ধিজীবীরা যারা বলেন বা চিন্তক সমাজ, আমি যেটাকে বলছি একটু সচেতনরা সচেতনদের মাথা মগজে ঢুকার মতো কাজ এখনো বিএনপি করতে পারে নাই। বিএনপির মূল জায়গাটা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন। বেশ, রুমিন ফারহান এমপি, এর আগে আপনি যেটি বলছিলেন যে 14 এবং 18 বিভৎস নির্বাচন, তো 14 নির্বাচনে তো আপনারা অংশ নেননি, 18 নির্বাচনে আপনারা অংশ নিয়েছেন, তো যেটিকে বিভৎস বলছেন, নির্বাচন 30 তারিখেরটা 29 তারিখে হয়ে গেছে আপনারা বলেন, ভোট দিতে মানুষ যেতে পারে না আপনারা বলেন, কিন্তু বিভৎস যে বলছেন, বিভৎসতার কোনো প্রমাণ কি আপনারা দিতে পেরেছেন 30 তারিখের নির্বাচনে? 213টি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে, অ্যাবসার্ড। 590টি কেন্দ্রে সমস্ত ভোট নৌকায় দলে পড়েছে, অ্যাবসার্ড। আপনি যদি ইভিএম এর ফলাফলের সঙ্গে আপনি যদি ব্যালটের ফলাফলের বিল দেখেন, আপনি দেখবেন মানে ভোটের হিসাবে অদ্ভুত ফারাক, সেই ফারাক নর্মাল না। আপনি যদি রিটার্নিং কর্মকর্তা যে ফলাফল দিচ্ছে তার সঙ্গে কেন্দ্রভিত্তিক ফলাফলগুলো দেখেন, দেখবেন গড়মিল। আপনি যদি দলীয় বাদ দেন, আপনি সুজন টিআইবির রিপোর্ট দেখেন তারা কি বলছে। সুজন তো ডিটেইল রিপোর্ট করেছে, পুরো রিপোর্টটা আমি পড়েছি, একেবারে কেন্দ্র ধরে ধরে তারা বলেছে কোথায় কি অবস্থা দাঁড়িয়েছে। টিআইবি যে দৈব চয়নের ভিত্তিতে 50টি আসন নিয়ে কথা বলেছে, তারা চ্যালেঞ্জ করেছে সরকারকে, সরকার গতানুগতিক যা করে সমালোচনা করে ছেড়ে দিয়েছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কিন্তু করতে পারেনি। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টের ব্যাপারে আপনাকে দৃষ্টি আকর্ষণ করি। আপনারা সুজন টিআইবির কথা আপনি বলছেন, আপনার খুব ভালো মনে থাকবার কথা, আপনারা বিএনপি থেকে একটি আয়োজন করেছিলেন যে 300 আসনে আপনাদের যারা প্রার্থিতা করেছেন নির্বাচনে তাদের অভিজ্ঞতার কথা আপনারা বলবেন। প্রথমে সুপ্রিম কোর্ট মিলনায়তনে একটি আয়োজন ছিল, তো এরপরে 300 আসনের মধ্যে হচ্ছে 40-50 জনের মতো ওই দিন উপস্থিত হয়েছিলেন প্রার্থীরা, বাকিগুলো আর হয়নি, মানে আপনাদের অভিজ্ঞতাগুলো আপনারা আর শেয়ার করেননি। 40 জনের যে অভিজ্ঞতা সেটাই তো 300 জনের অভিজ্ঞতা। এক, আচ্ছা। দুই হচ্ছে মহাজোট থেকে যারা আসছে, আপনি রাশেদ খান মেননকে দেখেন, আপনি শরীফ নুরুল আম্বিয়াকে দেখেন, আপনি তাদের দলের স্ট্যান্ড দেখেন, এরা তো মহাজোটেরই শরিক। তারা পর্যন্ত বলছে, জাতীয় পার্টি এতদিনের ঘরে পোষা গৃহপালিত জাতীয় পার্টি পর্যন্ত বলছে নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। নির্বাচন কমিশনের ভেতর থেকে মাহবুব তালুকদার সাহেব বলছেন যে এই যে নির্বাচন বাংলাদেশে গত কয়েক বছর ধরে হচ্ছে সেটা লজ্জাজনক, সেটা ভোটারকে এক ধরনের দূরে সরিয়ে দেওয়া ভোট কেন্দ্র থেকে, এবং আদতেই তো তাই হয়েছে। আপনি ঢাকা সিটি কর্পোরেশনে উত্তর দক্ষিণ দেখেন 25% 29% ভোট, আপনি চট্টগ্রাম দেখেন 22% ভোট। সুতরাং এগুলো তো ভোটের ইয়ে না। পৌরসভাগুলো যদি তাই বলতে হয় তাহলে তো বলতে ফেনী রাউজানের কথা আমাদের বলতে হবে, তাহলে তো আমাদের বলতে হবে যে মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিভাবে নির্দেশনা দিয়েছেন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা কিভাবে নির্দেশনা দিয়েছে, বিভিন্ন পৌরসভাগুলো নির্বাচনী প্রচারণাতে গিয়ে আওয়ামী লীগের নেতারা কি ইয়ে দিয়েছেন, এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আপন মায়ের পেটের ভাই মির্জা কাদের কি বলে বেড়াচ্ছেন দীর্ঘদিন যাবৎ, যে যেই নির্বাচন হয়েছে সেটা যদি ন্যূনতম সুষ্ঠু হতো আওয়ামী লীগের এমপিরা পিছনের দরজা দিয়ে পালাবার পথ খুঁজে পেত না। 111-এর কথা, 111-কে তো আওয়ামী লীগ বলেছিল তাদের আন্দোলনের ফসল, তারা তাদেরকে ওন করেছিল, এবং তারা যে ওন করেছে তার প্রমাণ হচ্ছে আজ অবধি 12 বছর নিরবচ্ছিন্নভাবে ক্ষমতায় থাকার পরেও কিন্তু কারো বিচার করবার সাহস হয়নি। অন দি আদার হ্যান্ড, একজন অত্যন্ত প্রভাবশালী কুশীলব এখন সংসদে আছেন, তাকে রাষ্ট্রদূত করা হয়েছিল। সুতরাং 111 আমি কিন্তু সব সময় বলি যে আওয়ামী লীগের এই যে আজকে আওয়ামী লীগ থেকে সংসদে নেই, হ্যাঁ জাতীয় পার্টি থেকে কে সংসদে বেরোতে তো আওয়ামী লীগ ঠিক করে, আমাদের স্বতন্ত্র থেকে পাপুল হবে কিনা সেটাও আওয়ামী লীগের এইচটি ইমাম সাহেব চিঠি দিয়ে কেন্দ্রের তৃণমূলে জানায় দেন কাকে ভোট দিতে হবে। আরেকটা বিষয় যে মুক্তিযুদ্ধের চেতনার কথা এসছে,
আমার জন্ম 1981 সালে, উনার জন্ম তো নিশ্চয়ই তার বহু আগে। উনি তো ঘোষণাপত্র নিশ্চয়ই পুঙ্খানুপুঙ্খ পড়েছেন। মুক্তিযুদ্ধের একমাত্র চেতনা যদি বলা হয় সেটা গণতন্ত্র, সেটা তো বলার সাহস উনি রাখছেন না। মুক্তিযুদ্ধের একটা মাত্র চেতনা যদি বলতে হয়, যদি একটা মাত্র চেতনা বলতে হয়, সেটা হচ্ছে জনগণ যাকে ভোট দিয়েছে, জনরায় যার প্রতি গিয়েছে, তার হাতে ক্ষমতা হস্তান্তর। সেটা যদি না হতো, 70-এ যদি শেখ মুজিবের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া হতো, আওয়ামী লীগকে ক্ষমতায় দেওয়া হতো, তাহলে কিন্তু 71 সালে মুক্তিযুদ্ধ হয় না। জি হাবিব ভাই। আর বাতাস আমাদের বুদ্ধিজীবীরা খুব ভালো বোঝে, এটা আমরা জানি। কিছুদিন আগে আওয়ামী লীগের তথ্য গবেষণা উপকমিটি হয়েছে, সেখানে অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে মনে পড়বে অনেকগুলো। না, উনি আসলে কথা বলার পর শোনার আগে বেরিয়ে যেতে চান, এটা ওনার অভ্যাস। এটা আজকে না সংসদে। আচ্ছা 2-3 মিনিট বলেন। হ্যাঁ, থাকেন আমাদের সঙ্গে। না, যেটি হচ্ছে যে আসলে আমরা বলতে পারি 213টি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে, 590টি কেন্দ্রে, কিন্তু কতগুলি সেন্টার ছিল আপনি কি সেটা উল্লেখ করেছেন একবারও? এই এমপি নির্বাচনে 50,000-এর বেশি সেন্টার ছিল এবং বুথ ছিল যদি করে 4-5টি করে দেখেন 2.5 থেকে 3 লাখের মতো। তার মধ্যে 213টিতে যদি ঘটেও থাকে, সেটার পার্সেন্টেজ, সেটার হিসাবটা আপনাদের অবশ্যই করতে হবে। এবং সত্যিকার অর্থে বিভিন্ন জন চ্যালেঞ্জ করে, কিন্তু বিএনপি চ্যালেঞ্জ করে না কেন, এই প্রশ্নটি কিন্তু উনি করেছেন, কিন্তু সেই প্রশ্নের কিন্তু উত্তর আমি পাইনি আসলে। আর মাহবুব তালুকদার কিংবা নির্বাচন কমিশন সম্বন্ধে কথা বলে যত কথাই বলুক না কেন, মাহবুব তালুকদার হচ্ছে নির্বাচনের 5ম বছর চলছে, হয়তো 1-2 মাস আগে পদত্যাগ করে হিরো হওয়ার চেষ্টা করবেন, কিন্তু সুযোগ সুবিধা নিয়ে 5 বছরের মতো চলতে থাকবেন উনি। তা আমরা যেটা কথা বলি সেটা হচ্ছে পাপুলের ব্যাপারে, কিন্তু বাংলাদেশ সরকার যেদিন জেনেছে সেই দিনই তাকে সংসদ থেকে বহিষ্কার করেছে এবং 11ই এপ্রিল কিন্তু নির্বাচনের তারিখ নির্বাচন কমিশন ইতিমধ্যেই ঘোষণা করেছে। আর যদি বর্জনের কথা বলেন, আপনারা আসলে ভুল বলেছেন। 14 সনে বিএনপি নির্বাচন বর্জন করে নাই, নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছিল। প্রতিহত করার চেষ্টা করেছিলেন। গণতান্ত্রিক দেশে নির্বাচন বর্জন করতেই পারে, কিন্তু প্রতিহত করার আমি চলে যাচ্ছি। প্রতিহতের কথা যদি আসে, তাহলে আমাকে বলতেই হবে 2014 এবং 15 সালের গণমাধ্যমের রিপোর্টগুলো আপনারা যদি দেখেন, আপনারা দেখবেন যুবলীগ, ছাত্রলীগের নাম এসছে, এবং আজকে এতগুলো বছর পেরিয়ে গেছে, আজকে 7 বছরের উপরে। সেই বিচারের কি অবস্থা? এত নাকি বাস পোড়ানো হয়েছে, এত নাকি মানুষ পুড়িয়ে পুড়িয়ে মারা হয়েছে। আওয়ামী লীগ একটা বিশেষ স্টাইলে কথা বলে, তো সেই পুড়িয়ে পুড়িয়ে মারার বিচারের কি হলো সেটা তো আমি বুঝি না। আমাদের যুবদল, ছাত্রদল, আমি প্রশ্ন তাহলে দেখেন বিএনপি যে অভিযোগ করে আমাদের লাখ লাখ লোকের বিরুদ্ধে মামলা, আমাদের লাখ হাজার হাজার লোক জেলে আছে, আমাদের হাজার হাজার লোক, তাহলে বিচারটা কাদের হবে? বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকার এতটাই উদার যে যদিও তাদের নামে মামলা হয়েছে, কিন্তু রাজনৈতিক বিবেচনায় তাদের প্রতি এখনো সহনশীল রয়েছে। এই কথা তো ওনার কথাই প্রমাণ হয় যে উনি বলেছেন যে বিচার হয়নি কারো, না কারো কারো বিচার হয়েছে। আবার উদার সহিংসতার কথা বলছেন, আবার যখন বিএনপির কি বলে স্থায়ী কমিটির সদস্য কিংবা মহাসচিবের বিরুদ্ধে ময়লার গাড়িতে আগুন দেওয়ার মামলা হয়, তখন সেটা আবার কেমন হয়ে যায় না? এটা অবশ্যই 2-1টি ভুল তো মানুষের হতেই পারে, এটা হতেই পারে, কিন্তু তার অর্থে যে তারা এই কাজগুলো করে নাই, এটা তো গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের চেয়ে আপনি বেশি জানেন। মানুষ পুড়িয়ে মারা থেকে শুরু করে অর্থনীতি ধ্বংস করা থেকে শুরু করে স্কুল পড়ানো থেকে শুরু করে আপনার রাস্তাঘাট বন্ধ করে দাও, অবরোধ করা থেকে শুরু করে সমস্ত কিছু আমি কিন্তু কখনোই থামি নাই, আমি কিন্তু কখনোই থামাই নাই। না জি, চিন্তা করেন যখন আপনি সরকার দলীয় প্রভাবশালী সাংসদ। আচ্ছা আপনি একটু বলেন না, তারপর না উনি কি বলবেন? উনি তো বলতে গেলেই কথা বলতে থাকে, মুখ থামে না। এবং আজকেই প্রথম শুনলাম যে উনি অভিযোগ করেন নাই যে ওনাকে সময় কম দেওয়া হয়েছে, কারণ আজকে ওনাকে সবচেয়ে বেশি ওনাদের মুখে যুবলীগ ছাত্রলীগ তো একটা জনপ্রিয় স্লোগান। সেই সঙ্গে ওনাদের একজন সাংসদের নাম ওনাদের জেলা আওয়ামী লীগের সভাপতি বলেছেন যে সেই সাংসদ তার নিজের পরিবহন আগুন দিচ্ছে, এবং সেই পরিবহন সবচেয়ে বেশি পূর্ণ দেখছি আমরা সারা দেশে। স্থায়ী কমিটির সদস্য তো বলেছেন, একজন স্থায়ী কমিটির সদস্য বলেছেন যে তারেক জিয়ার অধীনে এই দুর্নীতিবাজকে নিয়ে দল করা যাবে না। এখন একজন সেটা দল করেন না, তাহলে স্থায়ী কমিটির সদস্য বলছে। এখন 1-2জন জেলা পর্যায়ের নেতা কিংবা বসুনিয়ার একজন নেতা কি বললেন সেটা আওয়ামী লীগের কথা না। আওয়ামী লীগের একজন স্পোকস পারসন আছে, তিনি যেটা বলেন সেটা আওয়ামী লীগের কথা। এই যে আমি কথা বলছি এটা কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে বলছি না, আওয়ামী লীগের স্পোকস পারসন যেটা বলেন সেটা আওয়ামী লীগের কথা। এবং বিএনপির কথা একই কথা, বিএনপির কথা একই। পছন্দ হয় না, যখন তাদের সুবিধামতো হয় না, এটা তো যৌক্তিক কথা। এই কথাটি বলবে, আপনি তো আইনজীবী, না আপনি তো আইনজীবী, আপনি তো জানেন। আমার প্রশ্ন সেখানে, আমার প্রশ্ন হলো আজকে 7 বছর পেরিয়ে গেছে, এই আগুন নিয়ে তো কম রাজনীতি হয়নি। ঠিক যেমন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনীতি হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেল, না না হাজার হাজার মানুষ মারা গেল, তখন তারা এমনি মারা গেছে। আপনাদের লোক, আমাদের লোক মারা গেছে, আমাদের লোক আমরা স্বীকার করি তো, আমরা মারা গেছে, আমাদেরকে হত্যা করেছেন, আমাদের সাধারণ জনগণকে হত্যা করেছেন। 7 বছর পেরিয়ে গেছে, আপনাদের নেত্রীর মামলার বিচার হতে কিন্তু 10 বছর লেগেছিল, এবং সামান্য একটা 2 কোটি টাকা মামলা করতে 10 বছর লেগেছে। কারণ দিতে যায় না, 55 বার পিছানো হয়েছে, বারবার যেটা রাজনৈতিক 55 বার পিছানো হয়েছে, সেগুলো কয়টার চার্জশিট দেয়া হয়েছে আপনি দেখেন। আমাদের নেতৃত্ব তো অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত চলে গেছে, এই মামলাগুলো তো এখনো জজ হত্যাকাণ্ডের বিচার হওয়ার জন্য আপনাদের জন্য আমাদের 4 দশকের বেশি অপেক্ষা করতে হয়েছে। এর চেয়ে নৃশংস কিছু
হতে পারে না। হ্যাঁ, যদি এটা জিয়াউর রহমানের মার্শাল্লাহ হতো, রাতের বেলা সন্ধ্যাবেলা মার্শাল্লাহ করে রাতের বেলা ফাঁসি দেওয়া হতো সেনাবাহিনীর কিন্তু প্রত্যেককে। মিলাদ ভাই এইটা করা ওই সম্ভব। আমলে হয়নি বলে এই আমলে হবে না, আমরা হচ্ছে এটা আশা করতে পারি না। অবশ্যই হবে না, এই আমলে হবে না, মার্শাল্লাহ হবে না। এই আমলে জনগণকে বিচার ছাড়া মারা হবে না। এবং এই আমলে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচারে কিন্তু স্পেশাল ট্রাইব্যুনাল করা হয় না। জিয়াউর রহমানের যা একটার পর একটা স্পেশাল ট্রাইব্যুনালে শত শত দেশপ্রেমিক নাগরিককে হত্যা করা হয়েছে, কিন্তু আইনের মাধ্যমে সময় লাগতে পারে, কিন্তু সময় লাগলেও সেই সময়টি কিন্তু আমরা দিচ্ছি এই কারণে ন্যায় বিচারের স্বার্থে এবং ন্যায় বিচারের স্বার্থে। জি, ব্যারিস্টার রবিন ফারহানা এমপি এবং ডক্টর হাবিব মিলাদ এমপি, আপনার দুজনকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত ছিলেন কুদ্দুস আফরাদ, সিনিয়র সাংবাদিক। কুদ্দুস, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।